সেটা আমাদের নেতারা কেউ করেননি। আমরা ভুল করে যাই, ভুলই করে গেছি। 47 থেকে যে ভুল, সে ভুল আজও চলছে, এ ভুলের কোনো পরিসমাপ্তি নেই। দেখছেন না, তাকিয়ে দেখুন, বেশ কিছুদিন যাবত রোহিঙ্গা অনুপ্রবেশ, বাংলাদেশি অনুপ্রবেশ, তাদের গ্রেপ্তার করে, এখান থেকে গ্রেপ্তার করে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দাও। এটা আপনার আমার কাছে নতুন কোনো ব্যাপার নয়, কারণ আমরা 1980 সাল থেকে পশ্চিমবাংলার মাটিতে প্রথম আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় আমরা 1980 সাল থেকে আন্দোলন শুরু করেছিলাম। এমনকি 1986 সালে 28শে জানুয়ারি বড় একটা প্রোগ্রাম হয়েছিল নদিয়া জেলার চাকদহে। সেখানে স্বামী বিজয়ানন্দ মহারাজ প্রধান বক্তা ছিলেন অনুপ্রবেশ বিরোধী মিটিংয়ে। সেই মিটিং থেকে ফেরার পথে আমাদের দুই সংগঠনের কর্মীকে অনুপ্রবেশকারীরা নির্মমভাবে হত্যা করে। পশ্চিমবাংলায় অনুপ্রবেশ বিরোধী আন্দোলনের প্রথম দুই শহীদ নদিয়ার চাকদহে শহীদ হয়। তা আজ দেখুন, অনুপ্রবেশ এটা খুব একটা সহজ ব্যাপার নয়। ধরলাম, পুঁজিবাদ করলাম, হয়ে গেল, এটা একটা নাটকীয় ব্যাপার চলছে। অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সার্বভৌমত্বকে পদদলিত করছে। অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সংবিধানকে পদদলিত করছে। অনুপ্রবেশকারীরা 140 কোটি ভারতবাসীকে নিয়মিত পদদলিত করে যাচ্ছে। তাদের শুধু ধরবো, পুনর্বাদ করবো, আদরে খাওয়াবো, একটাদের ধরে নিয়ে পুনর্বাদ করে দিয়ে আসবো, একদিকে পুনর্বাদ করবো, অন্যদিকে অনুপ্রবেশ হবে। এই নাটক চলতে পারে না অনন্তকাল। অনুপ্রবেশ আরো অনেক দেশে হয়, সেখানে অনুপ্রবেশকারীদের কি করা হয়? প্রতিষ্ঠাতে তাদের দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হয়। সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের কি করা হয়? সিঙ্গাপুর একটা দেশ, সেখানে তাদেরকে জেলে ঢুকিয়ে বলা হয়, আমার টাকায় তুমি ফিরবে নয়, তুমি যে বিমানে যাবে, জেলে বসে কাজ করে টিকিটের পয়সা উপার্জন করে দেবে, তারপরে টিকিট কেটে তোমাকে আমরা তোমার দেশে ফেরত পাঠাবো। আর ফেরত পাঠানোর সময় এয়ারপোর্টে নিয়ে 25 ঘাটে তোমার পিঠের উপর চালিয়ে তারপরে তোমাকে বিমানে তুলে দেবো। আমি তো এটা সিঙ্গাপুরের কথা বললাম। সৌদি আরবে কি হয়? পিঠের চামড়া তুলে দিয়ে তারপরে পাঠানো হয়। সৌদি আরব দুনিয়ার মুসলিম এক। সৌদি আরবের মুসলিমরা নাকি ভাই 7জন বাংলাদেশি মুসলমান খুন করেছিল একজনকে, সৌদি আরবের মানুষকে। তাদেরকে প্রকাশ্য দিবালোকে লোহার কিনারের সাথে বেঁধে তাদের দেশের বিচার অনুসারে 7 জনের শিরচ্ছেদ করে দিয়েছিল। আমাদের এখানে কি নাটক হয়? এটা কি নাটক চলছে? মোদী সরকার দেশপ্রেমিক সরকার, এটা কি নাটক চলছে? ধরা, ব্যাগ মারা, তাকে ধরে বর্ডার পর্যন্ত পুনর্বাদ করতে যে টাকা খরচা হয় তার কাছ থেকে আদায় করে রেখে দাও। দেশটা কি লুটের দেশ? 47-এ তো ঝামেলা মিটিয়ে দেওয়া যেত, জনবিনিময় যদি করা যেত তাহলে ঝামেলা থাকতো না। আপনারা শুনতে পাচ্ছেন না? বাংলাদেশের খুব আত্মনাদ হিন্দুদের, আর এরপর বাংলায় চাপা আত্মনাদ বুকের মধ্যে চেপে রেখে মানুষ ঢুকছে এবারের বাঙালি হিন্দুরা। মুক্তির পক্ষ নয়, সবাই আমরা আসছি, মিটিং করছি, বলছি
মুক্তির পথটা কোথায় সেটা কেউ বলছি না, সমস্যাটাই বলছি। আজকে দীর্ঘদিন আমি তো ধরুন 79 সাল থেকে এই লড়াই চালিয়ে আসছি, যেখানে যাচ্ছি বহু মিটিং করেছি, বহু জায়গায় গেছি, বহু বড় বড় নেতার কাছে গেছি, একেবারে কলকাতা থেকে দিল্লি অব্দি বহু নেতা আমার পরিচিত আছে, তাদের কাছে খালি একই সমস্যার কথা শুনে আসছি। যখন উল্টো প্রশ্ন করেছি এই শেষ কোথায়, সমাধান কি, তখন সবাই বলছে তাই তো, সমাধান কি? সমাধান হিন্দু সমাজের কাছে। আরে বাবা, সমাধান হিন্দু সমাজের কাছে। হিন্দু সমাজ তোমাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তোমরা দিয়ে কি করো? তোমাদের করণীয়টা কি? আজকে যেটা প্রয়োজন, এই যে দেখছেন গোপাল মুখার্জি, বীর গোপাল মুখার্জি, কলকাতার 46-এ যখন ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে আজকের দিনে 16 আগস্ট, তখন সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, আর ঠাকুরদের কাছে যে জোরহাত করে মাথা নিচু করে বলছিল আমি কিছু করি নাই, আমি নেই তো, আর খ্যাস করে তার গলাটা নামিয়ে দিচ্ছিল মুরগি কাটার মতো। কিন্তু ইনি বুঝেছিলেন, এই বীর গোপাল মুখোপাধ্যায় বুঝেছিলেন যে জাগ্রত ঘুমন্ত খাদ্য শক্তি জাগ্রত না করলে হিন্দুকে রক্ষা করা যাবে না, কলকাতাকে রক্ষা করা যাবে না, পশ্চিমবঙ্গ আগামী দিনে এই রাজ্য গঠন করা যাবে না। তাই দুই হাতে দুটো রিভলভার নিয়ে কলকাতার শহরে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরেই তো সমস্ত মানুষ জেগে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেছিলেন যে খাদ্য শক্তি জাগ্রত না করলে ভারতবর্ষ স্বাধীন হবে না, ভারতের স্বাধীনতা অন্ধকারেই নিবেদিত থাকবে। তাই তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে এগিয়েছিলেন। রাজনীতি বসু বুঝেছিলেন খাদ্য শক্তি ছাড়া মায়ের বদলে মার পাল্টা না দিলে ভারতবর্ষ স্বাধীন হবে না। তাই তো আইনে গঠন করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। আজকে যত সংগঠন আছে হিন্দু সংগঠন, সবাই বুকে হাত দিয়ে নিরামিষ আহার করো, রাম নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, যত বড় সন্ন্যাসী হোক, গেরুয়া পড়ো, সংসার ত্যাগ করো। দাদা, আশ্রম সন্ন্যাসী আমি হিন্দু সন্তান হিসাবে আন্তরিকভাবে শ্রদ্ধা করি, কিন্তু একটা কথা, আজকে ভারতবর্ষের যে অবস্থা, বিশেষ করে পশ্চিমবাংলার যে অবস্থা, এই অবস্থায় সন্ন্যাসীদের আছে সৈনিকের বড় প্রয়োজন। সৈনিক যদি সমাজ থেকে উঠে না আসে তাহলে পশ্চিমবঙ্গ রক্ষা করা যাবে না। সৈনিক দরকার, নিরামিষ আহারের দরকার নেই। শক্তি অর্জন করো, পাড়ায় পাড়ায় জামাকাপড় তৈরি করো, লাঠি খেলো, দেশীয় অস্ত্র নিয়ে অন্তত প্রশিক্ষিত হও। হায়লা থাবা বাড়ি আছে, পুলিশ আপনাকে রক্ষা করবে, পুলিশের নিজেরই নিরাপত্তা নেই। মিলিটারি আপনার সার্বভৌমত্ব রক্ষা করবে, তারা দৈনিক কাশ্মীরে মরছে, উত্তর পূর্ব ভারতে মরছে। অতএব আজকে জাগরণ দরকার, খাদ্য শক্তি জাগরণ। বীর গোপাল মুখার্জি তার সেই পথ প্রদর্শক, তিনি পথ প্রদর্শন করে গেছেন। কি পথ প্রদর্শন করেছেন? খাদ্য শক্তি জাগ্রত করো, বাঙালি হিন্দু যদি রাখতে চায়, এর কোন বিকল্প নেই। আমি এইটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি এটা ডেকে নেব মঞ্চে বক্তব্য রাখার জন্য কুমার বসু মহাশয়কে। নমস্কার। আমার আগে যারা এখানে বক্তব্য রাখলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন এবং এখানকার এলাকার বাসিন্দারা, পথ চলতি আমার সহনাগরিকরা, প্রথমত বলি যারা এখানে বক্তব্য রাখলেন আমার আগে, যে কথাটা বারবার এখানে উঠে আসছে, হিন্দু এই শব্দটা বারবার আপনারা অনেকবার তাদের মুখে শুনেছেন এবং তাদের রক্ষার্থে কি কি করা উচিত তারা বারবার বলছেন।
অনেকে হয়তো এখানে যারা যাচ্ছেন, যারা পাশে শুনছেন, যারা হয়তো এই চেয়ারে বসে নেই, দোকান থেকে শুনছেন বা বাড়ির ভেতর থেকে শুনছেন, হয়তো মনে হতে পারে এই শব্দটা বারবার কেন উঠে আসছে। এই যে মঞ্চ, এই যে অনুষ্ঠান, উদ্দেশ্যটা ঠিক কি? আমি কিছুক্ষণ আগে শ্রোতা ছিলাম, এই মুহূর্তে আমিও বক্তা, আমায় কিছু বলতে দেওয়া হয়েছে। এই কথাটা বারবার উঠে আসছে, তার পিছনে অন্যতম কারণ, গতকাল আপনারা ভারতের স্বাধীনতা দিবস পালন করেছেন, ৭৯তম স্বাধীনতা দিবস। আগামী বছর ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হবে। তার আগে এই যে ৮০তম দিনটিকে আমরা আজকে স্মরণ করছি, সেটা কোন দিন? কেন এই হিন্দু শব্দটা বারবার উঠে আসছে? আজ থেকে ৭৯ বছর আগে, ঠিক আজকের দিনেই কলকাতার বুকে যে ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই আজকের এই সভা থেকে যে কথাগুলো বারবার বলা হচ্ছে, ইতিহাস সেখান থেকে উঠে আসে। আসলে কেন ইতিহাসটা বারবার উঠে আসছে, যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে ডাইরেক্ট অ্যাকশন ডের কথা বলা হচ্ছে। মুসলিম লীগ আজ থেকে ৮০ বছর আগে ডিসাইড করেছিল যে এই ভারত থেকে তারা বেরিয়ে গিয়ে নতুন একটা দেশ তাদের দখল করতে হবে। সেই দেশ যদি তাদের না দেওয়া হয়, তারা নাছোড়বান্দা। তারা ব্রিটিশকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছিল না যে আমাদের এই ভারতের টুকরো টুকরো অংশ চাই না। আপনারা জানেন যে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল, ব্রিটিশ তৈরি করেছিল। তাদের যে প্রপোজালগুলো দেওয়া হয়েছিল তৎকালীন কংগ্রেস এবং মুসলিম লীগকে, মুসলিম লীগ বলেছিল এতে আমাদের চলবে না। কারণ কি? ভারতের মধ্যেই যেখানে মুসলিম সংখ্যা গুরু এবং হিন্দু সংখ্যাগুরু লোকজন রয়েছেন, তার ভিত্তিতে ব্রিটিশ চেয়েছিল সেখান থেকে তাদের প্রথম প্রস্তাব এটাই ছিল, সেখান থেকে জনপ্রতিনিধি বেছে নেওয়া হবে এবং তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, নেহরু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বিরোধী রয়েছেন, সৌরভবর্তী এখানকার মুখ্যমন্ত্রী কারণ প্রধানমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তান তৈরি করতেই হবে এমন একটা নীতি তারা নিয়েছিল। কিন্তু ব্রিটিশ পাকিস্তান দেবে কি দেবে না এটা নিয়ে তারা সংবিধান ছিল। একটা কথা বুঝুন, পাকিস্তান কিসের ভিত্তিতে চাওয়া হয়েছিল? পাকিস্তান ধর্মের ভিত্তিতে চাওয়া হয়েছিল। মুসলমান সমাজ মনে করেছিল ভারত তাদের জন্য নিরাপদ জায়গা নয়। আমরা অত্যন্ত আনন্দিত থাকি আমাদের মঞ্চে আমি অনুরোধ করবো শান্তনু মুখোপাধ্যায়। আজকের এই পথচলতি বাঙালি ভাবতেও পারবে। আমি হিন্দু এবং মুসলমান একত্রিতভাবে বাঙালি বললাম, আমি এখানে বিভাজন করলাম না। কারণ এই মলঙ্গা লেন, আমি জানি না মোহাম্মদ, এই সুবোধ মল্লিক স্কোয়ার সামনে ওয়েলিংটন স্কোয়ার, এখানে জমায়েত হয়েছিল মুসলিম লীগের। শয়ে শয়ে মুসলিম লীগের যারা সদস্য ছিল এই কলকাতাকে সেদিনকে রক্তাক্ত করবে বলে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। একের পর এক সেই সময় কলকাতার পত্রপত্রিকা, এমনকি ব্রিটিশ রিপোর্ট পর্যন্ত বলেছিল যে মুসলিম লীগ একেবারে চক্রান্ত করে সেদিনকে এই কলকাতার বুকে হিন্দুদের হত্যা করতে বলে ঠিক করেছিল। কেন কেন করেছিল সেটা কি আপনারা জানেন? অনেকেই জানেন না, আমি নিশ্চিত। আপনি ভাববেন আমি সাম্প্রদায়িক কথাবার্তা করছি, কারণ ধর্ম নিয়ে কথা বললেই সাম্প্রদায়িকতা হয়। কারণ এটাই দুঃখের, আমার দেশে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি হয়। তাই যে বিজেপি বা তৃণমূল বা সিপিএম সবাই নিজের মতন করে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করে গিয়েছে, করছে এবং করবে আগামী দিনে। আমাদের দেশের ভোট সম্প্রদায় ভিত্তিক হয়, তাই দেশটাও বিরাজিত হয়েছিল সম্প্রদায়কে বেশ করেই। যে মুসলমানরা সেদিনকে মনে করেছিল এই ভারত তাদের জন্য নিরাপদ নয়, সেটা ব্রিটিশের কাছে প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? হিন্দুদের মনে ভীতি সৃষ্টি করতে হবে। আজকে দিনে দাঁড়িয়ে যখন আমি বক্তব্য রাখছি, আপনি ভাবতে পারবেন না ঠিক আজকের দিনে ঠিক এই সময়টায় যখন মনুমেন্টে ওই মিটিং শেষ হয়েছিল, যেখানে মুসলিম লীগ এবং তার সঙ্গে কমিউনিস্টরাও ছিল। আজকে কমিউনিস্টরা এই বিষয়টাকে অস্বীকার করে, তারা ইতিহাসকে বদলে দিন যায়। কিন্তু কমিউনিস্টরা হয়তো সেদিন বুঝতে পারেননি যে মুসলিম লীগের পেছনে পেছনে এরকম পরিকল্পনা রয়েছে। তারা যখন ধর্মতলা থেকে বেরিয়েছিল, ধর্মতলার একের পর এক দোকান ভাঙচুর করে ঘুরিয়ে দিয়েছিল। তারা একের পর এক দোকান কিভাবে ঘুরিয়েছিল আজকের ডেটে দাঁড়িয়েও যদি আপনারা গুগলে গিয়ে ডাইরেক্ট অ্যাকশন ডে সার্চ করেন দেখতে পাবেন, গ্রেট ক্যালকাটা কিলিং সার্চ করেন দেখতে পাবেন
আমরা যখন ইউটিউবে ভিডিও বানাই বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে, সে কারণে এই ধরনের ছবি আমরা দিতে পারি না। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই 16, 17, 18, 19, 20 এতগুলো দিন ধরে এই কলকাতার বুকে হত্যালীলা চলেছিল। এই যে মলঙ্গালেন দেখছেন, এই মলঙ্গালেনের ড্রেনে ড্রেনে লাশ পড়েছিল। আপনারা ভাবতে পারবেন না, আজকের দিনে আজ থেকে 80 বছর আগে এই কলকাতার রাস্তায় লাশ পড়েছিল। আপনি গুগল করে দেখতে পারেন কলকাতার অবস্থা কি ছিল সেদিনকে। কারণ মুসলিম লীগ চেয়েছিল ব্রিটিশকে দেখাতে, এই আমাদের ক্ষমতা, যদি আমাদের নতুন দেশ না দাও তাহলে কলকাতা কেন গোটা ভারতকে আমরা ছাড়খাড় করে দেবো। সেই মুসলিমরা যারা পাকিস্তান পেয়ে গিয়েছিল, তার পরবর্তী সময় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যদিও আজকে সেই পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়েছে, তারাই আবার ভারতে আসতে চাইছে। তাদেরই আবার ভারতের প্রয়োজন রয়েছে, সেখানেই আবার কাজ করবার জন্য ভারতকে প্রয়োজন, এবং সেটা নিয়েই সমস্যা। যে মুসলিম সমাজ এদেশে রয়ে গিয়েছে তাদের নিয়ে সমস্যা নেই, তারা ছিল, আছে, আগামী দিনে থাকবে। কিন্তু ভয়টা অন্য জায়গা, যে ভয়টা রাজনৈতিক কারণে বারবার বলা হয় যে রাজনীতি করার জন্য বিভিন্ন সময় ধর্মীয় শোষণ করা হচ্ছে, সেটা নিয়ে প্রসঙ্গ ওঠে। কিন্তু সেদিন ইতিহাস নিয়ে বলতে এসেছি, রাজনীতি নিয়ে বলতে আসিনি, তাই ইতিহাসের কথা বলে চলে যাব। সেই দিনটা আপনাদের মনে করিয়ে দিয়ে যাব, তারপর আপনারা আপনাদের মতন সিদ্ধান্ত নিয়ে যা ভাবার ভেবে নেবেন। সেই দিন কলকাতার বুকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আরেকবার বলবো গুগলে গিয়ে ছবি দেখবেন। কেন বলছি এই কথাটা বারবার বুঝতে পারবেন। কলকাতার রাস্তা, ধর্মতলার মতন রাস্তায় লাশের পর লাশ পড়ে রয়েছে। ভাবতে পারছেন এই রাস্তাটা লাশ পড়ে রয়েছে শুধু, আর বড় বড় শকুন এই বাড়িগুলোর মাথায় বসে রয়েছে। আপনি ভাবলে আপনার গায়ে লোম খারাপ হবে। কলকাতার রাস্তায় পচা গলা লাশ, লাশ লাশ লাশ। কতজন মারা গিয়েছিল জানেন? সরকারি হিসাব বলে 3000, 2500, 3000, কিন্তু প্রায় 10,000-এর ওপর মানুষকে কাটা হয়েছিল শুধু। কারণ মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান চাই, কমিউনিস্টরা সেই সময় বলেছিল পাকিস্তান দিতে হবে আগে মুসলিম লীগকে, তারপর ভারত স্বাধীন হবে। আজকে সবাই সবকিছু ভুলে গিয়েছে, আমিও চাই ভুলে যাক সবকিছু, কিন্তু ইতিহাস, সেই ইতিহাসে গোপাল মুখার্জি তো আজও দাঁড়িয়ে রয়েছেন। কিভাবে দাঁড়িয়ে আছেন? পরপর 3 দিন যখন এই ঘটনা ঘটেছে, কলকাতার বুকে একের পর এক গুন্ডাদের হায়ার করা হয়েছিল। কলকাতার বুক থেকে, কলকাতার বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল সেই সব গুন্ডাদের। মুন্না চৌধুরী, মীরা পাঞ্জাবি, এরা কারা ছিল? এদেরকে কলকাতার বুকে নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে, বিভিন্ন মেকানিক্স থেকে শুরু করে, জুতোর থেকে শুরু করে বিভিন্ন মেকানিক্সে নিয়ে আসা হয়েছিল এই কলকাতার বুকে দাঙ্গা করার জন্য। গোপাল মুখার্জি সেদিনকে করছে, যদি না উঠতেন তাহলে এখানকার ছবিটা বদলাতো না। এটা ইতিহাস, এটা রাজনীতি নয়। কলকাতার বুকে যে কোনো ধর্মের মানুষ যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু বাস্তবটা এটাই। সেদিন গোপাল মুখার্জি, এই যে বাড়িটা দেখছেন, এই যে মঞ্চের পেছনে, এই বাড়িতে অনুকূল মুখার্জির ভাইপো গোপাল মুখার্জি, যিনি এই এলাকাতে গোপাল, অনেকেই বলেন গোপাল পাঠা, কিন্তু অ্যাকচুয়ালি গোপাল পাঠা। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, তিনি যেহেতু ব্যায়াম করতেন, তার সেই শরীর, তার চেহারা, সে কারণে তাকে পাঠা বলা হতো। যদিও তাদের মাংসের দোকানের কারণে অনেকে বলেন তাকে গোপাল পাঠা বলা হয়, এই তথ্যটা ভুল। গোপাল মুখার্জি যিনি যোগ দিয়েছিলেন নেতাজির সঙ্গে আন্দোলনে, সেই মানুষটি সেদিন রুখে দাঁড়িয়েছিলেন। আজকে সেই দিনটাই সেলিব্রেট হচ্ছে। সেই দিনটাকে সেলিব্রেশন বললে ভুল হবে, আমরা স্মরণ করছি। সেই দিন কলকাতার বুকে সেই মানুষটি যদি রুখে না দাঁড়াতেন, হিন্দু হোক আর মুসলমান, সমস্ত শ্রেণীর মানুষকে বার্তা দিয়েছিলেন দাঙ্গা যদি করে তাকে কেটে রেখে দেব। গোপাল মুখার্জির বিরুদ্ধে তার পরবর্তীকালে এমন ঘটনা রটিয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে, যে গোপাল বাবু নাকি সাম্প্রদায়িক মানুষ ছিলেন, তিনি ধরে ধরে মুসলমানদের মেরেছেন। সম্পূর্ণ মিথ্যা তথ্য। গোপাল মুখার্জি তিনি পরিষ্কার বলেছিলেন যারা দাঙ্গা করবে একমাত্র তাদেরই মারবে। গোপাল মুখার্জি এমন বহু মানুষকে বাঁচিয়েছিলেন যারা ধর্মে মুসলমান ছিলেন। এমনকি তার বাড়ির উল্টো দিকে যে বাড়ি, সেই বাড়ির বাসিন্দারা মুসলমান। এখানে মোহাম্মদ রফিক, যিনি রিক্সা চালান, টানা রিক্সা, তিনি আমাকে কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছিলেন যে ও সাহেব যদি সেদিন না থাকতো তাহলে আমরা বাঁচতাম না। দাঙ্গা শুরু করেছিল কারা? মুসলিম লীগ, কিন্তু বাঁচিয়েছিল কে? গোপাল মুখার্জি। এটাই ছিল সবচেয়ে বড় ঘটনা কলকাতার বুকে। একের পর এক সেদিনকে এই ঘটনার প্রেক্ষিতে আজকের যে ছবিটা উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে আমি যা যেটুকুই বলতে পারি, ইতিহাস যেটুকু আমার জানা রয়েছে, যেটুকু আমরা অত্যন্ত আনন্দিত থাকি আমাদের মঞ্চে পেয়ে।
আমি অনুরোধ করবো শান্তনু মুখোপাধ্যায় মহাশয়কে শান্তনুদাকে ডাকছি মঞ্চের সামনে একটু আসার জন্য। মানে প্রশ্নকে সে শস্ত্রই দিলাম, শস্ত্রই আমাদের ভূষণ, শস্ত্র আমাদের উপাস্য, শস্ত্র আমাদের উপাচার নয়। শস্ত্র সমর্পণ করা যায় না, যে আস্ত্রকে সমর্পণ করে সে হিন্দুই নয়। এই বলেই আমি প্রশ্নের কাছ থেকে অনুরোধ করব প্রশ্নের কাছে সামান্য 2 থেকে 3 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, তার কাজকর্ম বিষয় চলে যায়। উপস্থিত অতিথিরা, আজকে এই অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে শুধু সম্মানিত নয়, গর্বিত। শান্তনুবাবুকে ধন্যবাদ, বন্ধু অনিমিত্রকে ধন্যবাদ। রাজা দেবনাথ আমাদের বহু পুরনো উনি, সে এখানে উপস্থিত আছেন, তাকে আমাদের সঙ্গে এসছেন এবং অন্যান্যরা। খুব বেশি সময় নেব না, আমার বলার অভ্যাস খুব একটা নেই, কিন্তু ইতিহাসের সঙ্গে বর্তমানের মিশেল দিয়ে বাস্তবটা পরিষ্কার করতে চাইছি। 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগের তরফ থেকে ডাক দেওয়া হলো, তখন হিন্দুদের সুরক্ষার দায়িত্ব যাদের উপর ছিল নিরাপত্তা বিভাগ, এখন যারা বসে রয়েছেন আমরা দূরে দেখতে পাচ্ছি পুলিশ, নিরাপত্তা বিভাগের লোকেরা বসে রয়েছেন, তখনও পুলিশ ছিল, তাদের উপর দায়িত্ব ছিল, সাধারণ মানুষের ভরসা ছিল তারা তাদের নিরাপত্তা দেবে। কিন্তু সেই নিরাপত্তা বিভাগে সেনা এবং পুলিশে ভর্তি ছিল অধিকাংশই মুসলিম দ্বারা। কলকাতা পুলিশ এবং কলকাতার যে মিলিটারি শাসনের অধিকাংশই ছিল অহিন্দু, স্পষ্ট ভাষায় বলতে গেলে মুসলিম দ্বারা, যারা হিন্দুদেরকে কোনো রকম সুরক্ষা দেয়নি, যার পরিণতিতে 2 দিন পরে গোপাল মুখোপাধ্যায়, বিজয় সিং নাহার, বিবি গাঙ্গুলি, বিপিন বিহারী গাঙ্গুলি সহ লোকেদেরকে নিজেদের সমাজকে, নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলতে হয়। কিন্তু এটা তো কাম্য ছিল না। আমরা পয়সা দিয়ে তো পুলিশকে পোষা হয়, তারা মাইনে নেয়, তাদের সংসার চাল আমাদের করের টাকায়। তা সত্ত্বেও তারা কাজ করেনি। কেন করেনি? তাদের কওমের স্বার্থে। সেই রকম কওমের পরিস্থিতি মমতা ব্যানার্জি এবং বুদ্ধদেব ভট্টাচার্য পরিকল্পনা করে শুরু করেছিল এই পশ্চিমবঙ্গে। 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যে কমিউনিস্টরা বলে আমরা ধর্মের রাজনীতি করি না, যে কমিউনিস্টরা সাদা ধুতি পাঞ্জাবি পরে সততার নাটক করে, সেই বুদ্ধদেব ভট্টাচার্য 2010 সালে শুধুমাত্র মুসলমানদের জন্য এই রাজ্যে 10% ওবিসি সংরক্ষণ চালু করে, শুধুমাত্র মুসলমানদের জন্য। ধর্ম নিয়ে রাজনীতি কমিউনিস্টরা নাকি করে না। কেরলে মাল্লাপুরম জেলাকে মুসলিম জেলা ঘোষণা করা হোক, বা পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য 10% ওবিসি সংরক্ষণ করা হোক, সবকটাই করেছে কমিউনিস্টরা। অর্থাৎ কমিউনিস্টের সুযোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি, তিনি 2011 নির্বাচনী প্রচারে বললেন, আমি যদি ক্ষমতায় আসি তাহলে এই রাজ্যে সব মুসলমানদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবো। এবং 2011 সালে জেতার পর 2012 সালে মমতা ব্যানার্জি একটা আইন আনলেন, ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যাক্ট। এবং সেই আইনে সেই 10% যে মুসলমানদের সংরক্ষণ, সেটাকে আইনি বৈধতা দিলেন। সেই প্রথা চলতে থাকলো। তার এগেইনস্টে বহু মামলা হয়েছিল, হাইকোর্টে মামলা আটকে ছিল। আমরা আত্মদ্বীপ যে সংস্থা আমরা পক্ষ থেকে আমরা এখানে এসেছি, সেই আত্মদ্বীপ 2020 সালে একটা PIL, যেটাকে জনস্বার্থ মামলা বলে, সেটা হাইকোর্টে ফাইল করে এবং 3.5 বছর শুনানির পরে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট সেই ওবিসি যে সাব ক্যাটাগরাইজেশন ভাগ করা ওবিসি এ ওবি, সেটাকে বাতিল বলে ঘোষণা করে। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যায়, তিনি সুপ্রিম কোর্টে দৌড়ান, কিন্তু আত্মদ্বীপ সেখানেও লড়াই করেছে, তিনি স্টে আনতে পারেননি। এবং সেই কারণে গত 1 বছর ধরে রাজ্যে তিনি মুসলমানদের ঢোকাতে পারছেন না বলে 1 বছর ধরে রাজ্যে কোনো নিয়ম হচ্ছে না। 3 মাসের উপর ধরে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশিত হচ্ছে না, কারণ তার দুধ দেওয়া গরুদের তিনি ঢোকাতে পারছেন না।
দুধ গরুরা গত 12 বছর ধরে প্রশাসনে ঢুকেছে, 2010 থেকে 2024 অব্দি তারা ঢুকেছে এবং আজকে ঢুকেছে, পরের বছর প্রমোশন পেয়ে তারপরের বছর প্রমোশন পেয়ে আস্তে আস্তে ঘুম পোকার মতো গোটা সিস্টেমকে তারা করে নিয়েছে। এই সিস্টেম যদি চলতে থাকতো তাহলে আর একটা 46 আসতে আমাদের দেরি থাকতো না। সেই জন্য আমরা উদ্যোগ নিয়ে এই ঘুম পোকাকে নির্মূল করার জন্য ওবিসি এ ওবিসি বি আইনকে বাতিল করিয়েছি এবং শুধু তাই নয়, 2012 সাল থেকে যারা এই অবৈধ আইনের ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সবার চাকরি বাতিল করার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। বীজ বৃক্ষের ফল বিষাক্তই হয়, বৃক্ষ কাটবো ফলও কাটবো। আমাদের প্রেরণা আমাদের সামনে রয়েছে, আমাদের প্রেরণা আমাদের পেছনে রয়েছে, তারা আশীর্বাদ নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি, যাতে ভবিষ্যতে আমাদের কোনো গোপাল মুখার্জি বা বিবি গাঙ্গুলি বা গোপাল বিজয় সিং নাহারের মতো কোনো অবতারের অপেক্ষায় না থাকতে হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন যারা নাগরিক সুরক্ষায় নিয়োজিত আছে তাদের সততা কর্মদক্ষতা, তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছে মারের ভয়ে, তারা কালিয়াচক থেকে পালাচ্ছে, ইলামবাজার থেকে পালাচ্ছে, তুফানগঞ্জ থেকে পালাচ্ছে, বাদুরিয়া থেকে পালাচ্ছে, এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নই। আমরা পুলিশদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু পুলিশদের মাথায় রাখতে হবে তাদের সহানুভূতিও যেন পক্ষপাতমূলক না হয়। এরপরে আরো অনেক বক্তা রয়েছেন, আমি আশা করব গোপাল মুখোপাধ্যায় যিনি আমাদের প্রেরণার মতো, বিবি গাঙ্গুলি সহ অন্যান্য যারা রয়েছে তাদের আশীর্বাদ এবং তাদের যে প্রেরণা নিয়ে আমরা ভবিষ্যতে নিজেদের উপযুক্ত শিক্ষা নিয়ে নিজেদের পথ চলতে পারবো। অনেক ধন্যবাদ। সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল বাঙালি, সবচেয়ে বেশি দান করেছিল বাঙালি, রক্তের স্রোতে ভেঙে গেছিল বাঙালি হিন্দু, ভেঙে গেছিলাম আমরা। 78 বছর পরে কিছু দেখলাম আমার হাতে ভিক্ষার পাত্র দাঁড়িয়ে রয়েছে। সমগ্র ভারতবর্ষ অন্য রাজ্যে লোকেরা আমাদের নাকি তাচ্ছিল্য করে, ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল, আমি প্রশ্ন করি তাদের তখন 46-47 পরে যখন এখানে রায়টা হওয়ার পরে স্বাধীনতা হলো, তখন এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অগ্রসর রাজ্য ছিল শিল্প কেন্দ্রে বসে হয়ে। সবাই ভারতবর্ষ বলতো না আপনাদের বিদেশি ইনফ্রাস্ট্রাকচারটা পেয়ে গেছেন না, আমরা আপনাদের কমপ্লিট করতে গেলে আমাদের এক্সট্রা কিছু মাইলেজ লাগবে। দিল্লি পাঞ্জাবিতে যা দিল, পরিষ্কার করে বলে রাখছি, দিল্লি পাঞ্জাবি উদ্বাস্তুদের যা দিল, নয়ডা দিল, গুড়গাঁও দিল, কম্পেনসেশন দিল, আর আমাদের জন্য দেওয়া হলো বন্ধ করার নেই কাটা ঝোপ, আমাদের জন্য দেওয়া হলো লাপসি, আমাদের জন্য দেওয়া হলো ধর্ষিত নারীদের দেহ। এই 47 এবং 50 সালে যখন গণহত্যার সময় পরে যখন সমগ্র স্টেশনে বাঙালি হিন্দুদের রাত্রিবেলা শুয়ে আছে বাবা মায়ের পাশে, তখন তাদের পা ধরে যখন 16 প্যাকেট নিয়ে দালালরা ঘুরছে, বাবা মারা হাহাকার করছে তাদের বাঁচানোর জন্য, তখন যারা এসেছিল তারাই কিন্তু পরবর্তীকালে এখানে ক্ষমতা এসেছিল, লড়েছিল, কিন্তু লড়াই করে দেখা গেল যারা ক্ষমতা এলো তারা উদ্বাস্তুদের বা হিন্দুদের একটু পাত্তা দেওয়ার না। আমি হচ্ছে ভাগাড়ের লাশ, যেমন লাশ কাটাপুকুর মোড়কে বয়ে থাকে, যেমন লাশকে নিয়ে কেউ কেউ টানাছাড়া করতে পারে, লাশের বেয়াপুর হতে পারে, লাশ জামা কাপড় নেই, বেয়াপুর নেই, সে বেয়াপুর লাশ হয়ে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আশ্চর্য বিষয় এই, যদি নবজাগরণের সময় থেকে আজ পর্যন্ত আপনারা দেখেন বাঙালি সব বিষয় লিখেছে, বাঙালি নাট্য নিয়ে লিখেছে, বৈষ্ণব কাব্য, দেহতত্ত্ব, মানে বলতে গেলে সে সমস্ত ধরনের অঙ্গিরস, নাট্যশাস্ত্র, কিন্তু বাঙালি কখনো যুদ্ধ নিয়ে কখনো কিছু লেখেনি, বাংলাতে কখনো যুদ্ধ প্রসঙ্গটাই আসেনি। যে বাঙালি হিন্দু গত 600 বছর ধরে যুদ্ধের মধ্যে, যুদ্ধের আবর্তের মধ্যেই রয়েছে, সে যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পাওয়াতে চেয়েছে মানসিকভাবে। সমস্যাটা হচ্ছে আমাদের দেশ চেয়েটা হচ্ছে জার্মানদের মতো, আমরা চরিত্র হচ্ছে ফ্রেঞ্চদের মতো। জার্মান দেশ থেকে বারংবার জার্মানরা মার খেয়েছে, আর ফ্রেঞ্চরা কখন লড়তে চায় না, এই দুটো সংমিশ্রণে আমরা। একটা ছোট্ট উদাহরণ, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে নাকি 6 লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল, তার জন্য ইসরায়েল তৈরি করা হলো 22,800 স্কোয়ার কিলোমিটার। পশ্চিমবঙ্গ তৈরি হলো 88,700 স্কোয়ার কিলোমিটার, তবে ইসরায়েলের 4 গুণ সংখ্যা তার বেশি। 6 লাখ হিন্দু, 6 লাখ ইহুদি খুন হলো হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে। আর লেটেস্ট ডকুমেন্ট দেখাচ্ছে পূর্ববঙ্গতে গত 78 বছরে 49 মিলিয়ন হিন্দু হাওয়া হয়ে গেছে, নেই, এক্সিস্ট করে না। তো ওখানে 6 মিলিয়ন ইহুদি হাওয়া হয়ে গেল, 49 মিলিয়ন ইহুদি হাওয়া হয়ে গেল, হিন্দু হাওয়া হয়ে গেল। তাহলে কি করা উচিত ছিল? আমাদের তো 8টা ইসরায়েল বানানো উচিত ছিল, তাই নয় কি? আমরা একটাও বানাতে পারিনি, কারণটা আমরা নিজেরাই তার দোষ।
আমরা আসল কথাটা জানবো না, বুঝবো না, ভাবাদর্শে থাকবো, তবে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা করলে কিছুক্ষণ কথা চলে যায় হচ্ছে গিয়ে বেদান্তের মধ্যে। আরে বেদান্তের সঙ্গে হিন্দু রাষ্ট্রের কথা সম্পর্কই নেই। হিন্দু রাষ্ট্র নাস্তিক চিন্তা ভাবনা, রাষ্ট্রনৈতিক চিন্তা ভাবনা, বেদান্ত সম্পর্ক থেকে আসছে। ধর্ম অর্থ কাম মোক্ষা, এই চারটি পুরুষার্থ হিন্দু শাস্ত্রে, তার মধ্যে ধর্ম অর্থ মোক্ষার দ্বন্দ্বনীতিকে আমরা শেষ করে দিয়েছি, খতম করে দিয়েছি এবং মোক্ষের মধ্যে ভালো বিচার করছি। যে মৌর্য বংশের সময় রাজ্যনীতিতে আমাদের অবাক হয়ে যাবো শুনলে যে মৌর্য রাজবংশের প্রতি বছর মৌর্য সাম্রাজ্যে প্রতি বছর আদমশুমারি হতো, প্রতি বছর সার্ভে হতো। আমরা আজকে যেন কল্পনা করতে পারি না। যে মৌর্য সাম্রাজ্যে সেই সময় রাষ্ট্রনীতির ক্ষেত্রে স্টেট ক্রাফটে গুপ্তচর ভিত্তিতে একটা সীমাহীন জায়গায় উঠে গেল, তারপর প্রথমে দেখা গেল আবার হিন্দুরা সেই মহাভারত যুগে ফিরে গেছে, তখন সংঘরাজ্যে যুদ্ধ শুরু হবে এবং সন্ধ্যাবেলা যুদ্ধ শেষ হবে। ফলাফলটা কি হলো? মহারাজা পৃথ্বীরাজ যখন ঘুমোচ্ছিলেন, চারবার মোহাম্মদপুরকে হারিয়ে ছেড়ে দেওয়ার পরে ওনার শিবিরে সকাল 3টার সময় ঘরে সৈন্য ঢুকে গিয়ে কাতলিয়াম করে দিল। আমরা আনৈতিকার লোকদের সঙ্গে লড়তে গিয়ে এথিক্সে আলোচনা করেছি। অভ্যস্তটা কি দাঁড়িয়েছে? আমি নিজের সর্বনাশ নিজে করে ফেলেছি। যে অনৈতিকতা কোনো অনৈতিকই হবে, ক্রীতা প্রতিক্রিয়া ক্রিয়া সিংহ সিংহম সত্যত সৌরপতি সাথে সত্যম সমাচারে। ও যদি আমাকে 2টো টাকা নিয়ে খুন করে, আমি 4টে টাকা নিয়ে ওর জন্য ওয়েট করবো। পরিষ্কার কথা, এটাই জীবনের হিসাব। জার্মানরা বিষয় বুঝেছিল। এই 1940 ভাষায় চুরি পর জার্মানরা নাজিদের আন্ডারে আবার উঠে দাঁড়ালো। 1945 যখন জার্মানরা আবার দুভাগে ভাগ হলো, দেখা গেল 15 বছরের মধ্যে জার্মানরা আবার 15 বছরের মধ্যে 1960-এর মধ্যে জার্মানরা আবার একটা ওয়ার্ল্ড ইকোনমিক পাওয়ার হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভাঙলো 1991-এ। সবাই বললে এন্ড অফ হিস্ট্রি, এন্ড অফ হিস্ট্রি, ইতিহাস শেষ। তারপরে আবার রাষ্ট্রে উঠে গেল। অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা হারলো, জার্মানরা হারলো, রাশিয়ানরা হেরে হেরে জিতলো, ওদের যা লস হচ্ছে যেটা বলা যায় না, এবং জাপানরা হারলো। সবাই উঠে দাঁড়ালো। হেরেছিল বাঙালি হিন্দুরাও, আমরা উঠে দাঁড়াতে পারলাম না, কারণ আমরা জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাকে বহু বিপ্লব করার চেষ্টা করেছি। ওপর বাংলা থেকে মুসলমানরা তারাকে এসে এখানে থেকে সশস্ত্র বিপ্লব করবো আমরা। তাহলে আমাদের 14 পুরুষ অস্ত্রটাকে মনে করে বিপ্লবটা করতে যাবো, কিন্তু না, ভোগামিছিল হবে। আমার খাদ্য আন্দোলনে আমি হচ্ছে ভাগাড়ের মাল, সবাই আমার কাছে বন্দুক রাখবে, আমার কোনো বক্তব্য নেই। এই বক্তব্যটা রাখার জন্য, এই গায়ের জোরে গলার জোরে বক্তব্য রাখার জন্য এই মঞ্চটিকে আমরা তৈরি করেছি, এবং মঞ্চের উপরে কোনো আঘাত আসলে আমরা পাল্টা আঘাত করবো। পরিষ্কার কথা। এখানে যদি হকি স্ট্রিক পড়ে, আমরা লোহার রড কিন্তু প্রস্তুত রেখে দিয়েছি। ওটা লোহার রড হয় না, আমরা বুঝবো না। আমরা পুলিশের বন্ধু, রাষ্ট্রপক্ষে আমরা, রাষ্ট্রবাদী আমরা। আজকে যদি আমাদের এই বক্তব্যকে কেউ আঘাত করার চেষ্টা করে, তা সেটা বলতে হবে আমার রাষ্ট্রীয় অধিকারে হাত পড়ছে। আমি ট্যাক্স পে করি সরকারকে, সরকার আমার প্রোটেকশন দিতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বহু পুলিশ অফিসারের কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে বহু পুলিশ আধিকারিককে জানি, তারা নির্ধারিত মাইনের চেয়ে অনেক কম মাইনে পাবেন, তার প্রত্যেক ক্ষুব্ধ। আমি জানি সেটা। আমাদের তাদের সঙ্গে কোনো প্রশ্ন, কোনো বিরোধ নেই, বিরোধ সরকারের নীতির সঙ্গে। এবং আজকে বড় বিরোধ আমার নিজের সাথে। আমি নিজেকে দুর্বল প্রমাণিত করেছি প্রত্যেক স্তরে, প্রত্যেক জায়গায়। আমি মনে করেছি, লোককে বোঝানোর চেষ্টা করেছি, আমি তোমার বাপের মাল, আমাকে মারো, আমাকে ধর্ষণ করো, আমাকে যা ইচ্ছে করো, যখন ক্লান্ত হয়ে বলে দিও তোমাকে আবার আমি সেই গেস্ট হাউসে রেখে আসবো, কালকে এসে আবার আমাকে মেরো, আবার আমাকে ধর্ষণ করো। এই ব্যাপারটা আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে। যে জাতীয় চরিত্র বাঙালির 100 বছর আগে ছিল না, কিন্তু গত 100 বছরের কালা পরিবর্তনে আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়েছি। এই গতবার থেকে বেঙ্গল ভলেন্টিয়ার একটা বিশেষ কাজ করছি। আমরা ওয়ার ডক্ট্রিন তৈরি করছি। গত বছর আমরা অমিয় বিক্রমা প্রকাশ করেছিলাম ওয়ার ডক্ট্রিন হিসেবে। রোমরচনা নাটক অনেক হয়ে গেছে। যুদ্ধ রাইটিং ওয়ার, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে না পারলে যুদ্ধ তোমাকে শেষ করবে। পূর্ববঙ্গে প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সময় হিন্দু মহিলা দর্শিত হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে যুদ্ধ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং এবারও আমরা সেই ওয়ার ডক্ট্রিনটা বের করতে চলেছি। এই বিষয়ে এই ক্ষেত্রকে কেন্দ্র করে বেঙ্গল গভর্নমেন্ট 2 কর্মী, সম্পাদক অমিয় বিক্রমা, শ্রী অর্ঘকে এবং সৌমদী বন্দ্যোপাধ্যায়কে আমরা মঞ্চ আহ্বান করছি সেই ওয়ার ডক্ট্রিনের একটা সামান্য নমুনা দেখার জন্য। শুভ
সন্ধ্যা, নমস্কার সকলকে। এই মঞ্চে দাঁড়িয়ে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য প্রথমত অনিমিত্র দাস, শান্তনু এবং উপস্থিত সকলকে অত্যন্ত ধন্যবাদ। অনিমিত্র একটু আগে বললেন ওয়ার্ড অফ ট্রিনিটি। আমরা অনেকেই হয়তো এটা মনে করে থাকেন যে বাঙালি যুদ্ধ করতে শিখেছে হয়তো বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দী থেকে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। বাঙালি স্বাধীনতা সংগ্রামে যে কী পরিমাণ যুদ্ধ করেছে, কী পরিমাণ শক্তি, কী পরিমাণ ছাত্র শক্তি প্রদর্শন করেছে, সেটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। এই যে জায়গাটায় দাঁড়িয়েছে সেটাই একটা রক্ততীর্থ, বিপ্লবী তীর্থ, বিপ্লবী বাংলার বিপ্লবের রাজধানী মলঙ্গালেন। সেখানে দাঁড়িয়ে যে আজকে এই কথাটা বলতে হচ্ছে, সেটার জন্য আমি অত্যন্ত গর্বিত। বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে আমরা দ্বিতীয়বার, বলা ভালো তৃতীয়বার অমিয় বিক্রমা প্রকাশ করতে চলেছি। অমিয় বিক্রমা বাঙালির ওয়ার্ল্ড ডক্ট্রিন। এর আগে আমাদের আগে বাঙালির যুদ্ধ নিয়ে, বাঙালির যুদ্ধ কৌশল নিয়ে, বাঙালির বীরত্ব নিয়ে এইভাবে কেউ কাজ করেনি। এটা আমরা খুব হলফ করে দাবি করতে পারি, খুব সহজেই বলতে পারি। কারণ আমরা যখন এগুলো নিয়ে পড়াশোনা করতে শুরু করি তখন আমাদের কি বলবো, সোর্সের অভাব পড়ে যায়। গত অন্তত 100 বছর এরকম খুব কম লেখক আছেন, খুব কম আছেন, অবশ্য আছেন তো অবশ্যই, আমরা এটা জানতে পারলাম যে আমরা তার সময় পিছনে গিয়েছিল জেনেছি। কিন্তু মূল ধারার ইতিহাসে বাঙালির ইতিহাস, বাঙালির বীরত্বের কথা কোনদিন প্রচার করা হয়নি। দুর্ভাগ্যবশত কোনোদিন বাঙালির বীরত্বের কথা প্রচার করা হয়নি, কিন্তু আমরা সেটা করব, আমরা সেটা করতে বাধ্য, আমরা সেটা করবো। এবং তারই একটা উদ্যোগই অমিয় বিক্রমা। আপনারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আসলে তারা অবশ্যই হয়তো বুঝতে পারছেন। এটাতে আমরা চেষ্টা করব, শুধু আজ নয়, আজ থেকে কয়েক হাজার বছর ধরে বাঙালি যে কিভাবে যুদ্ধ করে এসছে, বাঙালি যে কিভাবে বাংলার উপর হওয়া, ভারতবর্ষের উপর হওয়া সমস্ত বহিরাগত আক্রমণকে প্রতিরোধ করে এসছে, সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করে তাদের আটকে দিয়ে আজকে যাদের জন্য একজনের, এখানে কয়েকজনের কথা অনেকেই বললেন, অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়, নেতাজি, রাসবিহারী বসু থেকে শুরু করে একদম 1000 বছর আগে শশাঙ্ক, গৌরেশ্বর দেবপাল, ধর্মপাল, মহিপাল, লক্ষণ সেন, কিংবা পরবর্তীকালে মহারাজা প্রতাপাদিত্য, সীতারাম, ভবশঙ্করীদের কথা যদি আমরা বলি, এই হয়তো কয়েকটা মাত্র নাম বললাম, এরকম কয়েকশো নাম আছে যেগুলো হয়তো এখানে দাঁড়িয়ে সবগুলো নাম বলা সম্ভব নয়। কিন্তু আমি এখানে উপস্থিত যারা আছেন, যারা শুনছেন, যারা আশপাশ থেকেও শুনতে হচ্ছে, তাদের সকলকে অনুরোধ করবো আপনারা অমিয় বিক্রমা সংগ্রহ করুন, বাঙালির ইতিহাস সম্বন্ধে জানুন। কারণ যদি বাঙালিকে উঠে দাঁড়াতে হয় তাহলে আগে আমাদের ইতিহাস জানতে হবে। আমাদের জানতে হবে যে বাঙালি দুর্বল নয়, বাঙালি কাপুরুষ নয়, বাঙালি যুদ্ধ করতে জানে, এবং বাঙালি গত কয়েক হাজার বছর ধরে যুদ্ধ করে এসছে, এবং পৃথিবীর সব থেকে বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিদের আটকে দিয়েছে বাঙালিরাই। এবং বাঙালিরাই সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে এবং ভারতের বাইরেও যুদ্ধ জয় করেছে। বাঙালি, আমরা প্রত্যেকে বাঙালি, আমরা প্রত্যেকে প্রতাপাদিত্য, আমরা প্রত্যেকে হাম্মির মল্ল, আমরা প্রত্যেকে লক্ষণ সেন, আমরা তাদের বংশধর, আমাদের মধ্যে তাদের রক্ত বইছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং সেই সংক্রান্তি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অমিয় বিক্রমা, যার মাধ্যমে আমরা চেষ্টা করছি বাঙালি হিন্দু, বাঙালির যে শাশ্বত খাদ্য শক্তির ইতিহাস তা মানুষের সামনে তুলে ধরা। বাঙালি যে যুদ্ধ করতে পারে সেটা আমাদের বই থেকে মুছে দেওয়া হয়েছে। বাংলার ইতিহাস বলতে আমরা বাংলার সালতানাত নামক কিছু কচকাচানি আর সিরাজউদ্দৌলা নামক একজন তৈরি করা নায়কের গল্পই শুধু শুনি। কিন্তু আসল বাঙালি যারা লড়াইয়ের ময়দানে যুদ্ধ করেছিলেন, যারা প্রমাণ করে দিয়েছিলেন বারবার যুদ্ধ করে, যারা রক্তে, নিজেদের রক্ত এবং শত্রুর রক্তে এই বাংলার মাটিকে লাল করে তুলেছেন, তাদের কথা আমরা এই অমিয় বিক্রমায় বলার চেষ্টা করছি। অমিয় বিক্রমা সহ সম্পাদক হিসেবে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা সকলে অমিয় বিক্রমা সংগ্রহ করুন, এবং তার মাধ্যমে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এমন বহু ইতিহাস জানতে পারবেন, বহু কথা জানতে পারবেন, যেগুলো জেনে আপনাদের গর্ব হবে, আপনাদের বাঙালি হিসেবে গর্ব হবে। এবং বারবার যেটা আমরা বলে এসেছি, ইতিহাস না জানলে বর্তমানকে সত্য করে ভবিষ্যৎ তৈরি করা যায় না। তাই আমাদের বাঙালির ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় মা কালী। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। শ্রদ্ধা নিবেদনের পর্বে আমরা আবার আমরা আলোচনা দিতে ফিরে আসবো। গোপাল মুখার্জি অনুগামী বলতে পারেন, ফ্যান বলতে পারেন, বা যা কিছু বলতে পারেন, ওনাকে আদর্শ, নীতি, ন্যায় যা বলবেন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। গোপাল মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। গোপাল মুখার্জি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। জয় হিন্দ, বন্দে মাতরম।
আমরা আস্তে আস্তে আমাদের শ্রদ্ধার্ঘ্য পর্ব শেষের দিকে। ধন্যবাদ প্রত্যেককে যারা আমাদের অর্থ সাহায্য করেছেন। তিনি বয়োজ্যেষ্ঠ হন, কনিষ্ঠ হন, তার প্রতি আন্তরিক প্রণাম জানাই। আমরা আমার ধন্যবাদ জ্ঞাপন করি প্রশাসনকে, আমরা ধন্যবাদ জ্ঞাপন করি প্রকৃতিকে, যিনি তার অকুণ্ঠ স্নেহে প্রকাশ করে আমাদের বর্ষণ আজকে সিক্ত করেননি, বৃষ্টিপাত হয়নি আজকে, তার জন্য আমরা প্রোগ্রামটা চালিত করেছি। দুটো কথা মনে রাখতে হবে, প্রোগ্রামটা একটা প্রকাশনা মাত্র, অর্থাৎ আমরা প্রকাশ করছি একটা প্রোগ্রামের মাধ্যমে কিছু নির্দিষ্ট তথ্য এবং চিন্তা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে বাকি 364 দিন আমরা কি করছি। আমাদের মধ্যে বহু লোক রয়েছেন যে ফেসবুকে বসে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, তো বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, এবং আজকাল তো মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাওয়া যেতে পারে, এবং বলাদের সব জায়গায় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা উঠছে, যখন আমার উপরে আক্রমণ করছে, তখন আমার বাড়ির মেয়ের উপরে আক্রমণ ঘটছে, তখন আমার ভবিষ্যৎটা প্রশ্নচিহ্নের মুখে আসছে, তখন আমার এই প্রত্যেক দিনের যে জীবন, ডাল ভাত টাকা রোজগার সমন্বিত যে নিরাপত্তা প্রশ্নের মুখে আসছে, এবং তার সঙ্গে যে আমার যে আইডেন্টিটি, একটা কথাই আছে, আই ক্যানট জাম্প আউট অফ এক্সিস্টেন্স, আমি আমার সত্তার বাইরে ঝাঁপিয়ে পড়তে পারি না। এই যে সত্তা, আমি আমার বহু পরিচিতি, আমি কারো ছেলে, কারো বাবা, কারো স্বামী, কারো জামাইবাবু, কারো বন্ধু, কোনো অফিসের মনিব, কোনো অফিসের কর্মচারী ইত্যাদি ইত্যাদি বহু চরিত্র সম্বন্ধে আমার যে আইডেন্টিটি গঠিত, তার মধ্যে একটা সবচেয়ে বড় গঠিত হচ্ছে যে আমার ধর্ম আর ভাষা, যেটা আজকে আক্রান্ত হয়েছে, তার কেন্দ্র সিংহভাগ আমাদের জন্য। সমগ্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায়ের কোনো ভক্তের কোনো শেষ নেই, কোনো শেষ নেই তার ভক্তের। কেউ কোনো সেলিব্রিটি লিখে দিলেন গোপাল মুখোপাধ্যায় এখানে মূর্তি নেই, সেখানে 4,000 লোক লাইক দিলে, 17,000 লোকটা শেয়ার করে ফেললো, কিন্তু আলটিমেটলি কজন এসে উপস্থিত হলো আজকে? 500 জনে কি এলো না। এটাই হচ্ছে সমাজের চরিত্র। হিন্দু হয়ে আমরা যে নিকৃষ্ট, সেটা আমরা প্রমাণ করছি বারংবার। আমরা ধোয়া তুলসী পাতা নয়, আমরা এই নিকৃষ্ট শ্রেষ্ঠ, সব নিকৃষ্ট একদম না। বহু ধর্মমতের ব্যক্তি রয়েছেন যার চরিত্রগুণ আমাদের অনেক শ্রেষ্ঠ, তারা সমগ্র খবর রাখেন। আমার একটা খুব ছোটবেলা একটা কথা মনে অল্প বয়সে, ভোরবেলা 4টের সময় বাড়ির সামনে পায়চারি করছি বারান্দাতে। আমার বাড়ির সামনে একটা বাড়ির কাজ চলছিল, দুজন মিস্ত্রি, তারা বিহার ইউপি বর্ডার থেকে এসছে। তারা দেখি খবর শুনছে, খবরটা কি সাজি 70 বছর মেরে গেয়া। অর্থাৎ দুজন নিরক্ষর মিস্ত্রি ভোর 4টের সময় কিন্তু খবরটা শুনছে 70 বছরে কি হলো। কারণ তার নিজস্ব নৈকট্য বোধ আছে, তার ধর্ম ইমানের প্রতি তার সেই দায়বদ্ধতা রয়েছে, যেটা আমাদের মধ্যে নেই। প্রকাশ্য মঞ্চে বলছি নেই। তাহলে আমরা গোপাল মুখোপাধ্যায় চেঁচামেচি করতে পারি, গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে একদিন গিয়ে পুষ্প নিবেদন করতে পারি, হ্যাঁ প্রত্যেক বাড়িতে রাখা উচিত বলতে পারি, যে আসল সময় কারো বাজারে ব্রেডও খুঁজে পাওয়া যাবে, সেটাই আমাদের চলছে। যে বাকি 364 দিন আমরা কি করবো, সেই প্রশ্নটা আমাদের সামনে আরো বছর উপস্থিত হচ্ছে। তো অনেকে প্রত্যাশা বাড়ছে, আমাদের প্রতি অনেকেই বাড়ছে। আমাদের প্রত্যাশা মতো কাজ করার চেষ্টা করছি, কোথাও পারছি না। যেমন বিপ্লবীদের ক্ষেত্রে, যেটা বিপ্লবীদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে রোগটা ছিল, সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে অর্থের অপর্যাপ্ততা। আমাদের অর্থ নেই, অত্যন্ত অল্প অর্থ নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের বিরুদ্ধে যা রয়েছে তাদের অকল্পনীয় অর্থ, অকল্প রিইনফোর্সমেন্ট, তারা কাজ করে। এবং 100টা গুন্ডায় প্রায় 90টি যুদ্ধে আমরা হারি, 10টা যুদ্ধে আমরা ভেঙে জিততে পারি, তো সেটাকে নিয়ে আমরা বিশালভাবে ভুলে বেড়াই। কি সমস্যা হচ্ছে এটাই, যখনই মঞ্চের সামনে আসবো, বক্তব্য রাখবো, কেউ বক্তব্য রাখবেন, যখন আমি গল্প করবো অন্যের সঙ্গে বসে, এই যে বাঙালির যে চরিত্র, এই বাঙালি প্রকৃতি, এটা তাই পাল্টাবে। পাল্টাবে আরেকটা 46 হলে
তো আমি এখানে দায়ীদের প্রশ্ন করতে চাইছি, সেই সময়কার যুবক যারা ছিলেন, 46-47 যুবক যারা ছিলেন, আর আজকের বাঙালি যুবক যারা রয়েছেন, এদের মধ্যে যদি তুলনা করতে হয় তো হিমালয়ের চূড়ার সঙ্গে রাস্তার মূলের তুলনা করা যায় না। তো রাস্তায় নেমেছেন, মেরেছেন, ঠেকিয়েছেন, আক্রমণ করেছেন। প্রবাসী পত্রিকা বলেছিল শেষে আক্রান্তই আক্রমণ হইয়া গেল। ওদিকে যদি বোম্বাইয়া উঠতে পারে, একটা ছোট ঘটনা আমাদের বলছি। মৃত্যুঞ্জয় দত্ত বলে একজন ভীষণ শক্তিশালী ব্যক্তি ছিলেন এই মলঙ্গালনে। মৃত্যুঞ্জয় দত্তের মতো তখন রিভলভার সারাই করতে কলকাতায় কেউ পারত না। মৃত্যুঞ্জয় দত্তকে বউবাজার থানার মুসলিম ওসি তুলে নিয়ে গিয়েছিলেন এবং অকথ্য মার মেরেছিলেন। সেই মৃত্যুঞ্জয় দত্ত ঘোষিত, আমার বানানো ঘটনা, পুলিশে পাওয়া রয়েছে। বউবাজারে তখন এক বিখ্যাত একটি ডেন্টিস্ট ছিল, চাইনিজ ডেন্টিস্টের অফিস ছিল। সেই অফিসের এখানে এসেছেন 4:30টার সময়। সেই মৃত্যুঞ্জয় দত্ত পুলিশ অফিসারের গুলি ঢুকে 6টা গুলি পাম্প করে দিয়েছিলেন, তারপরে হাওয়া হয়ে গিয়েছিলেন। এই অলঙ্কার বউবাজারের গল্প, বহু সত্য ঘটনা, আমার দাঁড়ান না। এই মৃত্যুঞ্জয় দত্ত, যিনি 6 ফুট 2 ইঞ্চি ছিলেন, 5 ফুট 9 ইঞ্চি ছিলেন এবং তার শরীরের ওজন ছিল 104 কিলো, তিনি 6 ফুট 8 ইঞ্চির বোম্বাইয়া, অর্থাৎ পেশোয়ারি পাঠান গুন্ডাকে সোনাবর্তী পেশোয়ার থেকে নিয়ে এসেছিল, সেই বোম্বাইয়াকে টেনে স্ট্যান্ডের সামনে, মসজিদের সামনে ম্যানুয়াল খুলে একদম জ্যান্ত পুঁতে ম্যানুয়ালটা বন্ধ করে দিয়েছিলেন এই মৃত্যুঞ্জয় দত্ত। তখন এখন অসংখ্য মৃত্যুঞ্জয় দত্ত সারা ভারতবর্ষ বা বাংলায় ঘুরে বেড়াচ্ছিল। বলা হয় না ভগৎ সিং, আর আমরা দেখাতে পারি বাংলার তখন ঘরে ঘরে একটা করে ভগৎ সিং ছিল। এবারে হয় না বাংলার বিপ্লব বিপ্লব কোথায় হলো? বেঙ্গলে হলো, মহারাষ্ট্র হলো, পাঞ্জাবে হলো। কি হলো ভাই? পাঞ্জাবে তার জালিয়ানওয়ালাবাগ ছাড়া কি হয়েছে? আর জালিয়ানওয়ালাবাগে যারা গেছে তাদেরকে বিপ্লব করতে চায়নি, তারা মিটিং শুনতে গেছিল, পুলিশদের গুলি করেছে। তাহলে 41 জন যে বাঙালি যে ফাঁসির দড়িতে ঝুললো আর 385 জন যে রাজবন্দী হলো, তার সঙ্গে তুলনা হয়ে গেল একই টেবিলে, মানে একই মঞ্চে এসে গেল ওই নাসিক আর পুনাতে কিছু লোক, আর ওই অমৃতসর লাহোরে কিছু গোষ্ঠী হয়ে গেল, মানে মূল মিছিল একবার হয়ে গেল। আর আমরা সেটাকে মেনে নিয়েছি, ভগৎ সিং ভগৎ সিং ভগৎ সিং। আজকে এসএফআই করে দেখলাম, এসএফআই করলে এটা ভগৎ সিং এর ছবি নিচে লাগা দিয়েছে দিনের বেড়ায়। সেই এসএফআই এটা কিন্তু এইখানে কখন আসবেন না, ভোটার মুসলিমের সঙ্গে আসবেন না, কারণ এখানে একটু হিন্দু বন্ধ রয়েছে বলে বামপন্থীদের এখানে কমিউনিস্ট এখানে পাওয়া যায়নি। একজন ব্যতিক্রম, তিনি গণেশ ঘোষ, তার পরিচয় কমিউনিস্ট হওয়ার চেয়ে বেশি তিনি চট্টগ্রাম মস্তকার লুণ্ঠনের পাকিস্তানে বিপ্লবী ছিলেন। তা সেই আবার সেই প্রসঙ্গে ফিরে আসছে যে যখন সেই মৃত্যুঞ্জয় দত্তের মতো ছেলে এমডাবি শক্তি সঙ্গে এখানকার বিবেকানন্দ ব্যাংকটি, ওখানকার ব্যাংক সংস্থা ধান ধরাচ্ছে এবং মলঙ্গালের ঐতিহ্য ছিল যে এইখানে কালী পুজো হতো, কালী পুজো বিসর্জনের দিন এখানে পুজো করে মিছিল হতো। কিসের মিছিল হতো? ডিজে হতো, লোকে নাচতো, এখানে মিছিলের মধ্যে অস্ত্র খেলা হতো, সাই সাই করে তলোয়ারগুলো উঠছে, সাই সাই করে লাঠি ঘুরছে এবং মিছিলের মাঝে মাঝে দেখা যেত বেশ কিছু লোক ধুতি পাঞ্জাবি করে বা মানকতা নয় ধুতি করে কোমরের মধ্যে সারবে দাঁড়িয়ে রয়েছে, ধুতিটা আগে নষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, মিছিলে কোনো অসুবিধা না হয়। এইখান থেকে পুজোর ঠিক পর্যন্ত লোকে দুদিকে দাঁড়িয়ে হাত হয়ে দেখতে সে মিছিল, ওরা একটা সে মিছিল কোনো ক্রমে রয়েছে। যে কারণে বিপ্লবীরা প্রতিষ্ঠা করেছে তাদের জীবনের রক্ত ঘাম দিয়ে সেগুলো 7টা জোয়ার আড্ডায় পরিণত হয়েছে, মধু চক্রে পরিণত হয়েছে। এবং সেটা দল নেতাজি সঙ্গ, বিবেকানন্দ সঙ্গ এখন পুজোর জন্য লালায়িত, কবে আমি টাকা পাবো। আপনি যদি হিন্দু হন তাহলে আপনি তো এখনো টাকা নিবন্ধন দিতে পারেন না। কিন্তু স্বাস্থ্যতেই তো বলা আছে যে পুজো তো আপনার নিজস্ব ক্ষমতার উপরে করতে হয়। এই তো সরকারের কাছ থেকে আপনি ঘুষ দিচ্ছেন, পুজো তো করবেন না, ওখানে নতুন করে লোক প্রত্যেক আসর করবে, এটা কি হিন্দু শাস্ত্রে সমর্থিত? এত নয়। 50-60 দশকের বাঙালির কাছে যদি এই প্রস্তাব আসতো, সে জুতো মারতো সে বাঙালিরা। আজকের বাঙালি যেহেতু আমরা একটা কুকুর হয়ে গেছি, কুত্তা হয়ে গেছি, আমার জ্বালাই হয়ে বসে আছি, তাহলে আমাদের সরকার থেকে টাকা দিয়ে যাচ্ছে। এবং আজ যে বারংবার বলছি 364 দিনের কথা, 364 দিনে কোন মৃত্যুঞ্জয় দত্ত রয়েছে, কোন বাড়িতে মৃত্যুঞ্জয় দত্ত রয়েছে, কোন
কোন হিন্দু ছেলে, কোন বাঙালি ছেলে, কোন ছেলে 1930 দাঙ্গাতে 1930 ঢাকার বিভক্ত দাঙ্গাতে বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবী, বিশিষ্ট বিপ্লবী ভবেশচন্দ্র নন্দীর ভগ্নী অহল্যা মেরেছিলেন বাঘিনীর মতো। তাকে তৎকালীন কংগ্রেস অনন্তবালা নন্দী, ডাক্তার ছিল অহল্যা, অনন্তবালা নন্দী মেরেছিলেন বাঘিনীর মতো, এবং তিনি শত শত পরিবারকে রক্ষা করেছিলেন, শত শত মহিলাকে রক্ষা করেছে সতীর্থ হারানোর, যাতে তার সঙ্গে সতীর্থ হারানোর হয়। তাকে কংগ্রেস এবং হিন্দু সমাজে স্বর্ণপদক দিয়েছিল। 1943-তে ঢাকাতে যাতে হিন্দু মেয়েরা স্কুলে যেতে পারে, বিশিষ্ট বিপ্লবী শ্রীমতী লীলারায় দীপালী সংঘ তাদের স্পেশাল বাঘমাকে ট্রেনিং দিত। আমার প্রশ্ন, আজ কোথায় সে দীপালী সংঘ, কোথায় সে মৃত্যুঞ্জয় দত্ত, কোথায় সে অনন্তবালা মন্দির? 100 বছরের মধ্যে একটা জাতি যে এত বড় সর্বনাশ হয়ে যায়, সে যে এত বড় প্রকৃতির আবর্তে পড়ে যায়, এত বড় আবর পতন ঘটে, সেটা বাঙালি হিন্দুকে দেখলে বোঝা যাচ্ছে আজকাল। না, আমরা সকলে কাছে উপহাসের বস্তু। যে কলকাতা 1961 পর্যন্ত এন্টার ইন্ডিয়ান ইকোনমিক ক্যাপিটাল ছিল, আমাদের প্রতারণা করে, বঞ্চনা করে, প্রতারণা করে যখন ক্যাপিটালটাকে নিয়ে বম্বে চলে গেল, তারপর থেকে একের পরে আক্রমণ, নকশালবাড়ি, জমিনিয়ান, বামপন্থী নিয়ে আমরা এখন বিধ্বস্ত একটা অর্থনীতিতে পরিণত হয়েছি এবং সমগ্র ভারতবর্ষে উপহাসের যোগ্য হয়ে গেছি। প্রশ্ন হচ্ছে যে আজকের বাঙালির কাছে কি সেই উপহাসের যোগ্য জবাব দেয় কিছু আছে? বর্তমানে কিছু নেই, আছে অতীতের মধ্যে, তার বৈপ্লবিক পূর্বপুরুষের মধ্যে যারা ঘুরেছিলেন, যারা উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথায়, শ্রী বিখ্যাত বিপ্লবী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথায় ডাক এসেছিল। ডাক না আসলে কেউ তার নিজের কাঁচা মাথা ছেড়ে গলির কাঠে দিতে যেত না। তখন তো ডাক এসেছিল, আজ ডাক আসবে না? আজ ডাক আসলে কি তখনকার মতো ছেলেরা আজকে সারা দেবে? নাকি এই সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিভি, এই নানা বিষাক্ত ছেলে মেয়েটির অন্তর্দ মনন এত বিষাক্ত হয়ে গেছে, একটা পূর্ণতা চেতনা, সেখানে কোনো ফল ঘটবে না। এই মঞ্চ থেকে সে প্রশ্নগুলি করছি, প্রত্যেক বাবা মেয়ের কাছে করছি, প্রত্যেক ছেলে মেয়ের কাছে করছি, প্রত্যেক ব্যক্তির কাছে করছি, যারা শুনছেন তাদের কাছে করছি, যারা পরবর্তীকালে শুনবেন তাদের কাছে করছি। আগে আগে নিজের দিকে দেখুন, আমি কি করেছি। এই যে আমরা জায়গা দিলাম, শস্ত্র দিলাম, কারণ শস্ত্র সাহসের জন্য, শস্ত্র উপাস্য। ওই কিছুদিন পরে আসবে শারদীয় দুর্গা পূজা, দুর্গা দেবী বিগ্রহে যখন মূর্তি চক্ষুদানের পর যখন পূজা শুরু হবে, প্রথমে হবে শস্ত্র পূজা। এবং যারা আজকে ভিন আর্মি বলে বলেন যে না ওটা তো ব্রহ্ম হিন্দুদের পূজা, তারা জেনে রাখুন সেই জায়গায় মহিষাসুর পূজা হবে, মহিষাসুরের অস্ত্র পূজা হবে। কোন দিনই ভিড়, আমাদের ধর্মশাস্ত্রে যদি ভিড় তাকে বারম্বার তাকে বন্দনা করা হয়েছে, সেই জন্য বলা হয়েছে শ্রীমদ ভগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি ক্লিব নাও, ক্লিবত্ব ত্যাগ করো। এই ক্লিবত্ব তোমার সাজে না, সমস্ত পরিহার করে যুদ্ধার্থিত হও। যারা একটা গরু আশ্রমে যান, মন্দিরে যান, তখন শ্রীমদ ভগবত গীতা করেন, প্রত্যেক অধ্যায় শেষে গিয়ে বলেন ইতি শাস্ত্রাংশন হিতায় বৈজাশিকং সৃষ্ট পর্বণী শ্রীমদ ভগবত গীতা সুবর্ণা বিদ্যাং জৈব হস্ত শ্রীকৃষ্ণ জল সংবাদে অধ্যায়া। তখন মনে করার চেষ্টা করে যুদ্ধ, যাতে যুদ্ধ গ্রন্থে কৃষ্ণ is trying to convince the prince to do his duty. এই কর্তব্য পালন ধর্ম। বাঙালি হিন্দু তার ধর্মচ্যুত হয়েছে। আপনি কতবার মন্দিরে গেলেন, কতবার পুজো দিলেন, কতবার মতো সোনার নখ দিলেন, কতবার সেখানে প্রসাদ খেলেন, এটা কিচ্ছু এসে যায় না। প্রশ্ন হচ্ছে আপনি কর্তব্য করেছেন কিনা। হিন্দু শাস্ত্রে বলে ধর্মই হল কর্তব্য, কর্তব্য মিনিং রাজ ধর্ম, প্রজা ধর্ম, পুত্র ধর্ম, কন্যা ধর্ম, পিতা ধর্ম, মাতৃ ধর্ম, সে ধর্মটাকে আমরা পর্যন্ত নষ্ট করেছি আমার আচরণে। কেউ কোথাও বলেন যখন কে ভারতকে শ্রেষ্ঠ। ঋগ্বেদে কি বলা হচ্ছে, বিরাট পুরুষ কি বলছেন নাসর সূক্তার মধ্যে, ব্রাহ্মণস্থ মুখে আসিতে বাহু রাজন্য ক্রিয়েতে এই কথা সেটা বৈশ্যপদ বংশধরে যা যাতে ব্রাহ্মণের উৎপত্তি পুরুষের মুখ থেকে, বাহু থেকে ক্ষত্রিয়, উনি থেকে বৈশ্য, পরে থেকে শূদ্র, কিন্তু কোথাও বলা নেই কিন্তু ব্রাহ্মণ সূত্র হচ্ছে শ্রেষ্ঠ বা শূদ্র ব্রাহ্মণ হচ্ছে নিকৃষ্ট। নইলে
যে বহিদাস ঋষি বলছে বহিদাস পূর্ব জীবনে উঁচি ছিল, তিনি ঐতরাও হতেন না, এবং ঐতরায় ব্রাহ্মণ না পড়লে কেউ কখনো ব্রাহ্মণ হয়ে উপনয়ন করে ব্রাহ্মণ হতে পারে না। সেটা কিন্তু সে সূত্র বহিদাসের লেখা। সমস্ত ভ্রান্তিকে দূরে সরিয়ে নিজেকে আর শুধু পড়াশোনা না, এক্সিকিউট করুন, যা জানলেন যা বুঝলেন তাকে এক্সিকিউট করুন। আপনার এলাকায় আগের বাঙালির মতো গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলুন, ব্যায়ামাগার আন্দোলন গড়ে তুলুন। জাতি থেকে একমাত্র নিজেদের প্রবেশের জন্যে 1940-তে যখন নাজিরা প্রত্যেক জায়গায় আক্রমণ করছে, ফ্রান্স পড়ে গেল, পোল্যান্ড পড়ে গেল, প্রত্যেক জায়গায় রেজিস্ট্যান্স চলছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 1940 স্ট্রিট অফ মস্কো, মস্কো দখল করতে গিয়ে 1,40,000 লোকে প্রাণ দিয়েছিল। 80,000 রাশিয়ার সৈন্য, বাকি 60,000 জার্মানস। বর্লিন 45 যখন রাশিয়া দখল করতে এসেছে 60,000 সৈন্য প্রাণ গেছে 4 দিনের মধ্যে, আর বাকি কয়েকদিনের মধ্যে 80,000 জার্মানকে প্রাণ গেছে। কিন্তু আজও তখন ইউটিউবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ভিডিওগুলো দেখা যায়, তখন দেখা যায় যে জার্মানের রাশিয়ানের প্রতি, রাশিয়ানের জার্মানের প্রতি কি পারস্পরিক শ্রদ্ধা। কারণ এই দুজন তো রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তাদের বিক্রি ইচ্ছে করেছিল, আর তারা ছিল না। ব্রিটিশের বললেন না, ফ্রেন্স তাকেই হেরে গেল, রয়েছে কিন্তু তাদের বাচ্চা। তো সেই জার্মানি আবার ফিরে এসেছে। তাহলে বলা হয় যে ফুটবলের দুনিয়াতে যে মুহূর্তে শেষ মিনিট পর্যন্ত বিশ্বাস করা যায় না, তার শেষ মুহূর্তে ফুটবল দিতে পারে। যে অবস্থানে জার্মান ঢুকেছিল সে অবস্থানে আমরা উঠতে পারলাম না, কারণ আমাদের রেজিমেন্টেশন নেই, আমাদের কনস্ক্রিপশন নেই, আমরা মিলিটারি পাওয়ারকে বুঝি নেই। আমরা দূরটাকে প্রণাম করতে শিখেছি, সেটাকে আস্তে করতে শিখে নেই। আমরা রিভলভারের গুরুত্বই বুঝিনি, আমরা তলোয়ারের গুরুত্বই বুঝিনি। আমরা ভয় করছি কখন হাতটাকে কেটে যায়, তখন আমরা ডেটল লাগাতে হবে। কিন্তু গলা যখন কাটবে তখন ডেটল দেওয়ার জন্য আমি থাকবো না। ডেটল যখন দেবে না, আজকে হাত কাটছে বলে আমি ভয় পাচ্ছি, কাছে গলা কাটবে। যুগের পর যুগ তো ঘটেছে, বাড়ির দরজা বন্ধ করে বসে রয়েছে বাবা মা মেয়ে ছেলেরা, দরজা লাঠি মেরে বাবা মাকে নিয়ে গেছে, মাকে ধর্ষণ করেছে, বোনকে ধর্ষণ করেছে, বোনকে বাবাকে ছেলেকে পেট্রোল জ্বালিয়ে দিয়েছে। তাহলে হচ্ছে সদর দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে প্রতিহত করা। কি করে প্রতিহত করবে? আমি জানি না চলাতে কিছু, আপনি তুলতেই পারি না, আমাদের নদীর হাত। এইগুলোকে দূর করার জন্যই বারংবার একমতো এই মতো এরকম দিবসগুলোকে আমরা পালন করি। 5 থেকে 10 দিন পর 26শে আগস্ট। তো আমাকে একজন বলেছিলেন, দাদা 10 দিন পরে তাকে এগিয়ে নিয়ে আসছেন কারণ 10 দিন পরে কেউ আসবে না, কেউ আসে না। 26শে আগস্টে সন্ধ্যাবেলা আমি আসি, ভাইটিরা 2-3 জন আসেন, যারা বলেছিল চা খেয়ে সিগারেট খেয়ে বাড়ি চলে যায়। আমরা সেখানে আগে মেলা নিবেদন করে প্রণাম করে যাই, কেউ আসে না। লোকের 14% ভেঙে যায় না, ভারতবর্ষ জন্য ট্রেন রবারি মানে কাকরি, তার আগে রবারি হয়ে গেছে, তা সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। এলেন যখন লন্ডনে সোভিয়েত ইউনিয়নে গেছিলেন, লেনিন প্রথম প্রশ্ন করেছিল যে হার বিরুদ্ধে হাতে হলো কি করে, প্রকল্প দিল। এটা রাশিয়ান বৈষয়িকতা মন্ত্রণালয় করেছিল, কলকাতা করে রেখেছিল বাঙালিরা। অর্থাৎ আমাদের দম ছিল, দমটাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের হাঁটানো চলবে না, আমাদের দৌড়তে হবে, আমাদের জিততে হবে, আমাদের লড়তে হবে, আমাদের হারাতে হবে, আমাদের সর্বশ্রেষ্ঠ হতে হবে। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি। আবার আপনার সঙ্গে সারা বছর ধরে আলোচনা করব, বিভিন্ন অভিযানে পরিচালনা করব, বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করব। রাজতন্ত্র সমিতি ঘুরে দাঁড়াচ্ছে, বেঙ্গল বন্ধ উঠে দাঁড়াচ্ছে। আমরা হারবো না, আমরা যুদ্ধ জিতব। নমস্কার, বন্দে মাতরম। বন্দে মাতরম।